সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের তৃতীয় বর্ষের সিলেবাসের কোর্স কোয়ান্টাম মেকানিক্সের উপর একটি টপিক নিয়ে আলোচনা করব। এখানে প্রথম স্লাইডে আমার সেল ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে এবং ফেসবুক আইডি আছে। এর মাধ্যমে তোমরা আমাকে যে কোনো প্রয়োজনে প্রশ্ন করতে পারবে। আমি প্রথমেই কোয়ান্টাম মেকানিক্সের সিলেবাসের প্রথম অংশ সেটি তোমাদের সামনে একটি স্লাইডে উপস্থাপন করছি। 1 নম্বরে আছে ফিজিক্যাল বেসিস এবং তার অধীনে কতগুলো টপিক আছে। সেই টপিকগুলো হলো ফেইলিওর অফ ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড ইমার্জেন্স অফ কোয়ান্টাম মেকানিক্স, তারপরে বোর অ্যাটম মডেল অ্যান্ড ওল্ড কোয়ান্টাম থিওরি, এরপরে আছে কোয়ান্টাম অফ দি ফেজ ইন্টিগ্রাল, তারপরে পার্টিকেল ইন এ বক্স, দেন শর্টকামিংস অফ ওল্ড কোয়ান্টাম থিওরি, তারপরে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এবং ফাইনালি ডি ব্রগলি ওয়েভলেংথ। তো আজকে আমি তোমাদের সামনে প্রথম টপিক ফেইলিওর অফ ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড ইমার্জেন্স অফ কোয়ান্টাম মেকানিক্স বিষয়ে একটু আলোচনা করব এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে সব টপিকগুলোই আমি আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমেই আমি একটু সাধারণ আলোচনা করতে চাই। সেটি হলো যে তোমরা জানো যে চিরায়ত পদার্থবিজ্ঞান সবসময় বৃহৎ বস্তু অর্থাৎ ম্যাক্রোস্কোপিক বডি নিয়ে আলোচনা করে, আর কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স সেটি সবসময় মাইক্রোস্কোপিক পার্টিকেল নিয়ে আলোচনা করে। কোন বস্তুগুলোকে আমরা চিরায়ত বস্তু বা ক্লাসিক্যাল বডিজ বলতে পারি? আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের সৌরজগতের যেমন গ্যালাক্সি, সূর্য, গ্রহ, উপগ্রহ, তারপরে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত পরিবহনগুলো আমরা ব্যবহার করি, ট্রেন, বাস, মোটর গাড়ি, কার, খেলাধুলায় আমরা ব্যবহার করি ফুটবল, বেসবল, ক্রিকেট বল, টেনিস বল, মার্বেল, এবং আমাদের দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করে থাকি, পানি হিসেবে ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে প্রবাহী পদার্থ। এই সবগুলো পদার্থের আচরণ এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত পদার্থবিজ্ঞানের প্রয়োজন হয়। এবং এই চিরায়ত পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যে সমস্ত প্রথিতযশা বিজ্ঞানীদের ফিজিক্স বা সায়েন্স আমরা কাজে লাগাই সেগুলো হলো গ্যালিলিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, কেপলার্স ল, ডানিয়েল বার্নৌলির সূত্র, স্টোকস ফর্মুলা, ব্লেইস প্যাসকালের সূত্র, রবার্ট হুকের সূত্র, অয়লারের ম্যাথমেটিক্স, হেনরি ক্যাভেন্ডিশের পরীক্ষণ, জোসেফ লুইস ল্যাগ্রাঞ্জের সূত্র, স্যার উইলিয়াম হ্যামিল্টনের সূত্র, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের সূত্র এবং লাডউইগ বোলসম্যানের সূত্র দ্বারা আমরা সাধারণত চিরায়ত পদার্থবিজ্ঞান পড়ে থাকি। আরও অন্যান্য বিজ্ঞানীদেরও এখানে অবদান আছে। এর পরের স্লাইডে আমি বলতে চাচ্ছি যে কোন কণাগুলোকে আমরা আসলে কোয়ান্টাম পার্টিকেল বলে থাকি। কোয়ান্টাম কথাটার অর্থই হলো কণা। কোয়ান্টাম সিঙ্গুলার নাম্বার, কোয়ান্টা প্লুরাল নাম্বার।
তো কোয়ান্টাম পার্টিকেলগুলো হলো নিউক্লিয়াস, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউট্রিনো, মেজন এবং ফোটন সহ সকল মৌলিক কণা। এরা সবাই মাইক্রোস্কোপিক পার্টিকেল। এই সমস্ত পার্টিকেলের বৈশিষ্ট্য বর্ণনা করতে চিরায়ত পদার্থবিজ্ঞানের যে ফিজিক্স সেটিকে সাধারণত ব্যবহার করা যায় না, তবে একেবারেই যায় না তা নয়, কোনো কোনো ক্ষেত্রেও এটি দুটির সমন্বয় ঘটতে পারে। এই সমস্ত পার্টিকেলের এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, স্পিন, প্যারিটি ইত্যাদি ব্যাখ্যা করার ক্ষেত্রে এর মাধ্যমে তাদের বৈশিষ্ট্যগুলোকে উপস্থাপন করা হয়। সেক্ষেত্রে আমাদের কোয়ান্টাম মেকানিক্স প্রয়োজন হয়। কোয়ান্টাম মেকানিক্স এমন একটি ব্রাঞ্চ অফ ফিজিক্স যেটি দ্বারা আমরা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের পার্টিকেলের বৈশিষ্ট্যকে আমরা বুঝতে পারি, ধরতে পারি, ক্যালকুলেশন করতে পারি এবং তাদের কে অধ্যয়ন করা আমাদের জন্য সুবিধাজনক হয়। আর এক্ষেত্রে যে সমস্ত বিখ্যাত বিজ্ঞানীগণ তাদের অবদান রেখেছেন তাদের নাম আমি একটু উল্লেখ করতে চাই। সেটি হলো থমাস ইয়াং, জোহান বামার, জেন রিডবার্গ, হেনরি হার্স, স্যার জোসেফ জন থমসন, ম্যাক্স প্ল্যাঙ্ক, পিটার জিমান, রবার্ট মিলিকান, লর্ড আর্নেস্ট রাদারফোর্ড, আলবার্ট আইনস্টাইন, ক্লিন্টন জোসেফ ডেভিসন, ম্যাক্স বোর, জেমস ফ্র্যাঙ্ক, নেলস বোর, এরউইন শ্রোডিঞ্জার, স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন, স্যার জেমস চার্ডউইক, প্রিন্স লুইস ভিক্টর ডি ব্রগলি, আর্থার কম্পটন, স্যার জর্জ প্যাগেট থমসন, ওলফগ্যাং পাউলি, এনরিকো ফার্মি, পল এড্রিয়েন মরিস ডিরাক, হিদেকি ইউকাওয়া, কার্ল হাইজেনবার্গ এবং সবশেষে রিচার্ড পি ফেইনম্যান। তারা এই কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রত্যেক বিজ্ঞানীর নামের পাশে ব্র্যাকেটে তাদের জন্ম এবং মৃত্যু সাল উল্লেখ করা আছে। কাজে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোথায় থেকে কোয়ান্টাম মেকানিক্সের যাত্রা আসলে শুরু হলো। এবং এখানে অনেকেই আছেন যারা 19 শতকের আগের এবং অনেকেই আছেন 19 শতকের পরের। 19 শতক থেকে শুরু হয় আমাদের নোবেল পুরস্কার। সুতরাং সেই নোবেল পুরস্কারও এখানে অনেকেই অর্জন করেন, অনেকেই নোবেল লরিয়েট আছেন এবং কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে অবদান রাখার জন্যেই তাদেরকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এরপরে আমরা মূল কথায় আসি, যেটি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি। সেটি হলো চিরায়ত পদার্থবিজ্ঞানের ব্যর্থতা এবং কণা বলবিজ্ঞানের উৎপত্তি আলোচনা, অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্সের ফেইলিওরস এবং কোয়ান্টাম মেকানিক্সের ইমার্জেন্স, এটা নিয়ে কথা বলতে চাই। তো এটি বলতে গেলেই প্রথমে আমাকে যেটি বলতে হয় সেটি হলো কোন কোন ক্ষেত্রে আসলে ক্লাসিক্যাল মেকানিক্স তার ব্যর্থতার পরিচয় দিল, বস্তুর বৈশিষ্ট্য বা কণা ধর্মীয় বস্তুর বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করতে সক্ষম হলো না, ক্লাসিক্যাল মেকানিক্স সমাধান দিতে পারলো না। সে সকল ক্ষেত্রেই কোয়ান্টাম মেকানিক্সের হস্তক্ষেপ আসে এবং কোয়ান্টাম মেকানিক্স সেখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করে একটি পদার্থবিজ্ঞানের যুগান্তকারী এবং এক্সাইটিং একটি ব্রাঞ্চ তৈরিতে সক্ষম হয়। তো যে বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই, ক্লাসিক্যাল ফিজিক্সের ব্যর্থতা এবং কোয়ান্টাম মেকানিক্সের উৎপত্তি, সেগুলো হলো কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যা, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা, রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনের গতির ব্যাখ্যায়, পরমাণু মডেলের বর্ণালী ব্যাখ্যায়, কম্পটন ক্রিয়া ব্যাখ্যায় এবং সুড়ঙ্গ ক্রিয়া ব্যাখ্যায়। এইগুলোর ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স যথেষ্ট ছিল না বলেই কোয়ান্টাম মেকানিক্সকে এখানে আসতে হয় এবং কোয়ান্টাম মেকানিক্স দ্বারা এই বিষয়গুলোকে সহজেই ব্যাখ্যা করা সম্ভব হলো।
এরপরেও আরও তিনটি ছিল ব্যতিক্রম জীবন ক্রিয়া, তাপমাত্রার সাথে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ, নিউক্লিয় বিভব ও নিউক্লিয় বল। তোমরা জানো যে এগুলো ব্যাখ্যা করতে কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োজন হয়, কারণ এই বিষয়গুলো সবগুলোই কোয়ান্টাম ওয়ার্ল্ডের বিষয়। এখন আমরা এক এক করে একটু দেখার চেষ্টা করি। প্রথমেই আসি কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে ক্লাসিক্যাল মেকানিক্স কী সমস্যার সম্মুখীন হয়েছিল। তোমরা প্রথমেই দুটি সূত্র দেখতে পাচ্ছ। সূত্র একটি হলো স্টিফান বোল্টজম্যান ল, পি সমান সিগমা T⁴, এবং দ্বিতীয়টি হলো রেঞ্জ ডিসপ্লেসমেন্ট ল, ল্যামডা সমান B/T। স্টিফান বোল্টজম্যান লয়ে বলা হচ্ছে যে কোনো বস্তুর তল থেকে তাপ বা তড়িৎচুম্বকীয় বিকিরণ নিঃসরণ হবে, সেটি ওই বস্তুর তাপমাত্রা চতুর্ঘাতের সমানুপাতিক। আর পেন্স লয়ের স্মরণসূত্রে বলা হচ্ছে যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রস্বতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সেটি ধাবিত হয়। তো চিরায়ত পদার্থবিজ্ঞানের আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই বলি যে আমরা জানি যে সকল বস্তু সকল তরঙ্গ দৈর্ঘ্যের বা কম্পাঙ্কের শক্তি শোষণ করতে সক্ষম সেই বস্তুকে কৃষ্ণ বস্তু বলে। কৃষ্ণ বস্তুর যত পরমাণু আছে সমস্ত পরমাণুগুলোকে এক একটি স্পন্দক হিসেবে বিবেচনা করা যায়। এদেরকে অসিলেটর বা রিজেনেটর বলা যায়। কোনো কৃষ্ণ বস্তু যখন শক্তি, বিশেষ করে তাপ শক্তি শোষণ করে, তখন সেই শক্তি কৃষ্ণ বস্তুর সকল পরমাণুতে পর্যায়ক্রমে বণ্টিত হয়ে যায় এবং একসময় কৃষ্ণ বস্তুর তাপমাত্রা স্থির হয়ে যায়, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কৃষ্ণ বস্তু দাঁড়িয়ে যায়। এই কৃষ্ণ বস্তু পরবর্তীতে আবার তার নিজের শক্তি অর্থাৎ তার কম্পনের কারণে যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করে সেটি কে দেখতে গিয়া বিজ্ঞানীরা দেখলেন যে এটাকে ব্যাখ্যা করা খুব সমস্যা। তখন বিজ্ঞানী রেলে এবং জিন্স একটি সূত্র উপস্থাপন করেন, যেটিকে আমরা ক্লাসিক্যাল ল বলতে পারি, এবং সেই সূত্রটি এখানে লেখা আছে। কারণ চিরায়ত পদার্থবিজ্ঞান মনে করত যে পারমাণবিক স্পন্দক ধারাবাহিকভাবে শক্তি বিকিরণ করে বা বিকিরণ নির্গত করে, এবং সেটির উপর ভিত্তি করেই রেল এবং জিন্স এই সূত্রটি উপস্থাপন করেন। সূত্রটি বলা হয়েছে ডেন্সিটি অফ এনার্জি ইজ ফাংশন দি ফ্রিকোয়েন্সি অ্যান্ড টেম্পারেচার, এবং সেটি সমান 8π/kBt / c³ ইন্টু নিউ স্কোয়ার ডি নিউ। এখানে কেবি হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, ক্যাপিটাল টি টেম্পারেচার ইন কেলভিন, and c is the velocity of light. এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিউ স্কোয়ার অর্থাৎ ফ্রিকোয়েন্সির বর্গ একটি টার্ম বা একটা কোয়ান্টিটি আছে, বাকি 8π/kb ভেলোসিটি অফ লাইট এবং কৃষ্ণ বস্তু যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাটা যদি সুনির্দিষ্ট হয় তো সবগুলোই ধ্রুবক, কিন্তু ফ্রিকোয়েন্সিটার উপর ডিপেন্ড করে তার বর্ণালী ধরনটা কেমন হবে। তো সেই ক্ষেত্রে এই সূত্রটি সেই সময়কার বিজ্ঞানীগণ গ্রহণ করেছিলেন বটে, কিন্তু কৃষ্ণ বস্তুর বিকিরণ পরীক্ষায় ভিন্ন ফল পাওয়া যায়, অর্থাৎ তত্ত্বের সাথে প্রকৃত ঘটনার একটা পার্থক্য পাওয়া যায়। এবং পরীক্ষণে যে লেখ পাওয়া যায় তা দেখা যায় বেল আকারের, বেল শেপড, কিন্তু রেলিজেন্সের সূত্রানুসারে বিকিরণের কম্পাঙ্ক যখন অতিবেগুনি অঞ্চলে পৌঁছে অর্থাৎ আল্ট্রাভায়োলেট রিজিয়নে যায় তখন রেখাটি অপসারণ ঘটে, ডাইভারশন হয়, অন্যদিকে চলে যায়। এটাকেই বলা হয় আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। এরপরে বিজ্ঞানী এরেনফেস্ট উপরের এই সূত্রের
চিরায়ত গতিবিদ্যা এবং ম্যাক্সওয়েলের চিরায়ত তড়িৎচুম্বকীয় তত্ত্ব ব্যবহার করেন। এখানে ইলেকট্রনের চার্জের উপস্থিতি নাই, ওই ফর্মুলাতে নাই, ওই সূত্রে নেই। এবং ফলাফল স্পন্দক এবং বিকিরণের ক্ষেত্রে যোগায়ন শক্তির উপর যে নির্ভরশীল সেটিও সেখানে অনুপস্থিত, অর্থাৎ যোগায়ন শক্তি তাপীয় সাম্যাবস্থাকে নিশ্চিত করে, কিন্তু ক্লাসিক্যাল লতে সেটি ছিল না। এবং যদি ফ্রিকোয়েন্সি 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত হয়, তাহলে ম্যাথমেটিক্যালি দেখা যাচ্ছে যে আসলে ডেনসিটি অফ এনার্জি বা রেডিয়েশন এনার্জি সেটা ইনফিনিটি হয়ে যায়। এটা ম্যাথমেটিক্যালি এখানে দেখানো আছে। এবং এই কারণেই রেলে এবং জিন্স বলেছিলেন যে নিম্ন কম্পাঙ্ক থেকে শুরু করে উচ্চ কম্পাঙ্ক পর্যন্ত কৃষ্ণ বস্তু তার তড়িৎচুম্বকীয় শক্তি বিকিরণ করতে পারে, এবং এখানে কোনো ফ্রিকোয়েন্সির কোনো লিমিট নেই। তাই যদি হয় তাহলে তার কথায় বাস্তবে জগতে অন্ধকার বলে কোনো কিছু থাকার কথা না, সব কিছুই আলো হবে, অর্থাৎ অন্ধকার আসবে না, সবসময় আলোতেই ভরপুর থাকবে বিশ্বজগৎ, কিন্তু বাস্তবে তো সেটি সম্ভব না। এই চিন্তা বিজ্ঞানীদেরকে তাড়িত করলো। তখন এখানে সেটি দেখানো হয়েছে যে ক্লাসিক্যালি একটা স্পেকট্রাম অনেক ইনফিনিটির থেকে আসতে পারে, এসে আস্তে আস্তে তার ফ্রিকোয়েন্সি বেড়ে যদি আলট্রাভায়োলেট রিজনে আসে তাহলে সেটি ডাইভারশন হয়, এবং সেইটিকেই বলা হয় আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। আর বাকি যে লাল এবং গ্রিন কালার দেখানো হচ্ছে সেই ফলাফলটা আসলে প্ল্যাঙ্কস রেডিয়েশন ফর্মুলায় থেকে আসা। তো প্ল্যাঙ্কস রেডিয়েশন ফর্মুলায় বলা হয়েছে, আমরা জানি, অর্থাৎ রেলিজেন্সের কথাই ছিল যে কৃষ্ণ বস্তুর শক্তি বিকিরণ করবে সেটি অবিচ্ছিন্নভাবে, কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করবে, স্পেকট্রামটা কন্টিনিউয়াস হবে, এবং সেই কারণেই সে তার সূত্রে ফ্রিকোয়েন্সির কোনো লিমিট ছিল না, 0 থেকে অসীম পর্যন্ত। কিন্তু আসলে শক্তির সমবিভাজন যে নীতি আছে, ইকুইপার্টিশন যে ল আছে, সেই ল অনুসারে যে এনার্জির ফ্রিকোয়েন্সি তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান, সেই শক্তির ক্ষেত্রে ইকুইপার্টিশন এনার্জি যে ল সেটি খাটে না, কারণ আমরা তড়িৎচুম্বকীয় শক্তির পরিমাণকে প্রকাশ করি E সমান H নিউ দ্বারা। E সমান H নিউ এর কোয়ান্টাম হতে পারে, অর্থাৎ একটা ফোটন এনার্জি H নিউ, 2টা ফোটন এনার্জি 2H নিউ, 3টা ফোটন এনার্জি 3H নিউ, এরকম করে nটা ফোটন এনার্জি NH নিউ। তখন প্ল্যাঙ্ক দেখলেন যে এর একটা গড় এনার্জি বের করা দরকার। তখন তিনি বোল্টজম্যান ফ্যাক্টর E/En/kT এই ফ্যাক্টর দ্বারা, বোল্টজম্যান ফ্যাক্টর বলা হয়, এটাকে প্রকাশ করা হয়, এবং এটিকে কাজে লাগিয়ে প্ল্যাঙ্কের একটি রেডিয়েশন ফর্মুলা উনি উপস্থাপন করেন, যেটিকে এই স্লাইডে দেখানো হয়েছে। এবং ম্যাথমেটিক্সটা খুব সহজই। এবং ফাইনালি প্ল্যাঙ্কস তার কৃষ্ণবস্তু বিকিরণ থেকে যে গড় শক্তি নির্গত হয় সেটি সমান H নিউ ডিভাইডেড বাই E/H নিউ KT - 1, অর্থাৎ এভারেজ এনার্জি অফ কোয়ান্টাইজড অসিলেটর। এই এনার্জিটাকেই বলা হচ্ছে কোয়ান্টাইজড এনার্জি। এক একটি অসিলেটর বা স্পন্দকের এই হিসাবে শক্তি নির্গত হয়। কাজেই প্ল্যাঙ্ক প্রথমে কৃষ্ণবস্তুর বিকিরণের ক্ষেত্রে একটি কোয়ান্টাম তত্ত্ব উপস্থিত করেন। তিনি প্রস্তাব করেন চিরায়ত ধারণা অনুযায়ী কম্পনের প্রত্যেকটি কম্পাঙ্কের শক্তি একই হতে পারে না। তার পরিবর্তে তিনি বলেন যে কৃষ্ণবস্তুর পরমাণু সকল ইলেকট্রন দ্বারা সমানভাবে আপতিত তাপশক্তি ভাগাভাগি হয় না, এই কারণে বিভিন্ন ইলেকট্রনের বিভিন্ন কম্পাঙ্ক থাকে। তাই প্ল্যাঙ্ক বলেন শক্তি গুচ্ছাকারে বা ঝাড় আকারে আসে,
তিনি শক্তির এই গুচ্ছের নাম দেন কোয়ান্টাম। তিনি দেখান যে শক্তি তড়িৎচুম্বকীয় বিকিরণ চিরায়ত ধারণা অনুসরণ করে না, বরং শক্তি বিচ্ছিন্নভাবে প্যাকেট আকারে নির্গত বা শোষিত হয়। এই প্যাকেটের শক্তি এর কম্পাঙ্কের উপর নির্ভর করে। এবং প্ল্যাঙ্ক দেখান যে এনার্জি ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। তো প্রপোর্শনাল সাইনকে অমিট করতে গিয়ে উনি একটি কনস্ট্যান্ট নিয়ে আসেন। সেই কনস্ট্যান্টকে বলা হয় ক্যালিব্রেশন কনস্ট্যান্ট। ক্যালিব্রেশন কথাটার মানে হচ্ছে সংশোধন বা ক্রমাঙ্কন। তো সেই ক্যালিব্রেশন কনস্ট্যান্টটি ছিল এইচ, এবং যেটাকে আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলি, যার ভ্যালু হচ্ছে 6.63 10⁻³ জুল সেকেন্ড। এবং এটি অত্যন্ত ক্ষুদ্র মান বিশিষ্ট একটি ক্রমাঙ্কন ধ্রুবক, এবং এই ধ্রুবকটি ক্লাসিক্যাল ওয়ার্ল্ড এবং কোয়ান্টাম ওয়ার্ল্ডের মধ্যে একটি সীমারেখা টানে। অর্থাৎ এই ধ্রুবক দ্বারা বলা যায় যে ক্লাসিক্যাল ওয়ার্ল্ডটি 10⁻34 টাইমস লার্জার, অনুরূপভাবে কোয়ান্টাম ওয়ার্ল্ডটি 10⁻34 টাইমস স্মলার। এটি একটি গুরুত্বপূর্ণ রাশি কোয়ান্টাম মেকানিক্সের বিষয়গুলোকে বর্ণনা করার জন্য। এখানে সংক্ষেপে সেই কথাটি উল্লেখ করা আছে যে the walls of the glowing cavity were composed of billions of resonators, all vibrating different frequencies. অর্থাৎ প্ল্যাঙ্ক বললেন যে একটি কৃষ্ণ বস্তুর বিলিয়ন রেজোনেটর আছে, বহু পরমাণু, এক একটা পরমাণু এক একটা স্পন্দক সেটি আছে, এবং সেগুলো সবই কম্পমান। Maxwell theory says that an oscillator of frequency f could have any value of energy and could change its amplitude continuously as it radiated any fraction of its energy. এবং ম্যাক্সওয়েল বললেন যে এটি সব কম্পাঙ্কের তরঙ্গই এবং শক্তিই বিকিরণ করতে পারে। কিন্তু আমরা দেখলাম যে প্ল্যাঙ্কের রেডিয়েশন ফর্মুলাতে সেটি হবে না। শক্তির শোষণ বা নির্গমন কখনো ধারাবাহিক বা অবিচ্ছিন্ন হবে না, এটা বিচ্ছিন্ন আকারে হবে। এটি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, এবং এক একটা প্যাকেটের এনার্জি হবে এইচ এর পরিমাণ, সেটি হিসাবে শোষিত বা নির্গত হবে। সুতরাং র্যালে জিন্সে প্রথমে ধারণা করেছিলেন যে শক্তির অবিরাম নির্গমন হবে, সেটি ঠিক না, বরং শক্তি নির্গমন হবে বা শোষণ হবে বিচ্ছিন্নভাবে। তাই তো আমরা বিভিন্ন রকমের বর্ণালী দেখতে পাই। অর্থাৎ আমরা কোনো বর্ণালী যখন স্টাডি করতে যাই তখন আমরা সেখানে বর্ণালীর রকম সংমিশ্রণ পাই না, বা কম্পাঙ্ক এবং তরঙ্গদের উপর ভিত্তি করে বর্ণালীগুলো পৃথক পৃথক অবস্থানে অবস্থান করে। এরপরে আমরা আসি আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে ক্লাসিক্যাল মেকানিক্সের কি সমস্যা ছিল। আমরা জানি কোনো ধাতব পদার্থের উপর সুনির্দিষ্ট কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় বিকিরণ আপতিত হলে ধাতব পদার্থের পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাটিকে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলে। এক্ষেত্রে চিরায়ত পদার্থবিজ্ঞান ধারণা করেছিল যে যখন খুব ক্ষীণ আলো ধাতব পদার্থের উপর ব্যবহার করা হবে তখন একটি ইলেকট্রনকে এর পৃষ্ঠের পরমাণুর অধীন হতে টেনে তুলতে বা নির্গত করতে যথেষ্ট শক্তির আলো কিছু সময় ধরে ফেলতে হবে। কিন্তু এটা ঠিক না, কথাটি ভুল। পরবর্তীতে পরীক্ষণে দেখা গেল যে আলো যতক্ষণেই হোক না কেন সেটি যদি সুনির্দিষ্ট কম্পাঙ্কের হয় তাহলে কোনো ধাতব পদার্থের উপর আলো পড়া মাত্রই ধাতব পদার্থের পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হবে। অর্থাৎ ঘটনাটি হবে তাৎক্ষণিক, ইনস্ট্যান্টেনিয়াস। এখানে কোনো টাইম ল্যাগ বা টাইম ডিলে বলে কিছু থাকবে না। সুতরাং একটি ফোটন এনার্জি এইচ নিউ যদি কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণ করে আর এটি যদি নির্দিষ্ট পরিমাণ হয়, অর্থাৎ ওই পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ থেকে ইলেকট্রনটিকে তুলে আনতে যদি সক্ষম হয় সেই ফ্রিকোয়েন্সিটা,
তাহলে সেটি পরমাণু থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ ধাতু পৃষ্ঠ থেকে নির্গত হবে। এখানে একটু বলে রাখি যে একটি ফোটন এনার্জি কোনো পরমাণুতে পড়া এর অর্থ হলো সেটি যে কোনো একটি ইলেকট্রন গ্রহণ করবে। একটি ফোটন এনার্জি কখনো একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারে না, করবে না। একটি এইচ নিউ একটি ফোটন দ্বারাই শোষিত হবে, এবং সেই ইলেকট্রনটি যদি সম্ভব হয়, যদি সেই ধরনের ফ্রিকোয়েন্সি হয়, তাহলে সেটি পরমাণু থেকে বেরিয়ে আসবে। আইনস্টাইনের অভিমত অনুসারে একটি আলোর তরঙ্গ বরাবর শক্তি সমভাবে বণ্টিত নয়, বরং শক্তি ফোটন সমূহে নিবিষ্ট বা ঘনীভূত, অর্থাৎ যেখানে যত বেশি ফোটন থাকবে সেখানে তত বেশি ব্রাইটনেস আসবে এবং ফোটনের ডেনসিটি তত বেশি হবে, ফোটনের ফ্লাক্স তত বেশি হবে। সুতরাং ক্ষীণ আলো অর্থ হলো অল্প ফোটনের উপস্থিতি, তাই তো কম্পাঙ্ক পরিবর্তন না হলেও আলো কম কম মনে হয়। আমরা কম আলো মানেই আমরা বুঝতে পারি যে সেখানে ফোটনের সংখ্যা কম, কিন্তু প্রত্যেকটি ফোটনের শক্তি কিন্তু অপরিবর্তিত থাকে। সুতরাং যথেষ্ট শক্তি সম্পন্ন নির্দিষ্ট কম্পাঙ্কের একটি ফোটনও যদি ধাতব পদার্থের উপর পড়ে, তাহলে সাথে সাথে ইলেকট্রন পৃষ্ঠ থেকে বেরিয়ে আসে। এটি ফটো ইলেকট্রিক ইফেক্ট। কোয়ান্টাম মেকানিক্স এটি ব্যাখ্যা করতে সক্ষম হয়। এরপরে 3 নম্বর যে বিষয়টি আমাদের ছিল সেটি নিয়ে আলোচনা করি। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আমাদের অল্প বিস্তর ধারণা আছে। আমরা জানি যে থমসন প্রথমে পরমাণু মডেলের কথা বলেছিলেন, পাম্পোডিং পরমাণু মডেল, যেখানে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ সুষমভাবে বণ্টিত আছে এবং ছড়িয়ে ছিটিয়ে আছে পরমাণুর মধ্যে। পরবর্তীতে রাদারফোর্ড তার আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের সাহায্যে দেখালেন যে না, পজিটিভ চার্জ পরমাণুর কেন্দ্রীভূত এবং পরমাণুর কেন্দ্রে একটি ভারী জায়গা আছে, যে জায়গাতে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, এবং রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করলেন। আর সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করে। আমরা জানি যে ইলেকট্রনের চার্জ আছে, আর চিরায়ত তড়িৎ গতিবিদ্যা অনুসারে আমরা এটাও জানি যে চার্জ যদি অ্যাক্সিলারেটেড হয় বা ডিঅ্যাক্সিলারেটেড যদি হয়, অর্থাৎ চার্জের যদি ত্বরণ থাকে অথবা যদি মন্দন থাকে, তাহলে সেই চার্জ থেকে তড়িৎ চৌম্বকীয় শক্তি বিকিরণ হয়। তাই যদি হয়, তাহলে রাদারফোর্ডের এই পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনটি তার শক্তি ছেড়ে দিবে এবং ছেড়ে দিয়ে দুর্বল হবে। দুর্বল হতে হতে একসময় সর্পির পথে সেই পরমাণু নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাবে। পরমাণু নিউক্লিয়াসে পজিটিভ চার্জ, ইলেকট্রনের নেগেটিভ চার্জ, সেখানে একটা অ্যানিহিলেশন বা একটা বিনাশী ঘটনা ঘটবে, যার ফলে পরমাণুটির ধ্বংস অনিবার্য হবে, কিন্তু বাস্তবে তো তা হয় না। সুতরাং এখানে রাদারফোর্ডের একটি পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা ছিল, একটা শর্টকাট ছিল। সেটিকে পরবর্তীতে বোরের পরমাণু মডেলে দূর করা হয়। আমি একটু হিসাব উপস্থাপন করতে চাই, সেটি হলো এই যে একটি ইলেকট্রন কক্ষপথে এই ত্বরণে ঘোরার সময় যে হারে শক্তি বিকিরণ করে তা হলো P সমান E স্কোয়ার A স্কোয়ার 6 পাই এপসাইলন নট C কিউব। আমরা ক্লাসিক্যালি জানি যে একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরলে তার ত্বরণ A সমান V স্কোয়ার বাই R। আর বোরের পরমাণু মডেল অনুসারে আমরা ক্লাসিক্যাল ভেলোসিটি জানি ইলেকট্রনের E/√4 পাই এপসাইলন নট mr। এই দুটোকে যদি আমরা এই প্রথম সমীকরণে বসাই, তাহলে আমরা পাই P সমান 2/3 স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট C কিউব m স্কোয়ার r⁴। আর এই সব রাশিগুলোর ভ্যালু আমাদের জানা আছে, সেই ভ্যালুগুলো এখানে লেখা আছে। সেগুলো যদি আমরা বসাই এবং যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে P সমান আমরা পাবো অলমোস্ট 3 × 10⁻10 ইলেকট্রন ভোল্ট পার সেকেন্ড, অর্থাৎ একটি ইলেকট্রন সেকেন্ডে 10⁻10 ইলেকট্রন ভোল্ট এনার্জি রেডিয়েট করবে। তাই যদি করে, তাহলে পরে ইলেকট্রনটি 10⁻−12 সেকেন্ডের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে এবং একেবারেই মুহূর্তের মধ্যে একটি পরমাণু ধ্বংসের মুখোমুখি হবে। কিন্তু পরমাণু ধ্বংস হয়নি,
ধ্বংস যেটি হয় সেটি অন্যভাবে হয়, কিন্তু পরমাণু আছে, অণু আছে, বস্তু আছে, গোটা বিশ্ব জগৎ আছে। তাই বোর বললেন যে না, ইলেকট্রনের চার্জ থাকলেও আর তার যদি ক্লাসিক্যাল ত্বরণ থাকেও তবুও সেটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে না, শক্তি বিকিরণ করবে না, কারণ ইলেকট্রন যে কোনো কক্ষপথে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে পারে না। কতগুলো পারমিসিবল পথে তাদেরকে ঘুরতে হয়, অনুমোদিত পথে ঘুরতে হয়, এবং সেই পথগুলোর শর্ত হচ্ছে ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের মোট সংখ্যার সমান ওই পথটার পরিধির সমান হতে হবে। অর্থাৎ এন সংখ্যক তরঙ্গ যদি থাকে, একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে এন ল্যামডার সমান একটা পরিধির মোট যে পথ টুয়াইস পাই আর তার সেটি সমান হতে হবে, এবং সেই কক্ষপথে সেটি ঘুরতে পারবে, অন্য কোনো কক্ষপথে ঘুরতে পারবে না। এবং আমরা জানি যে বৃত্তাকার পথে একটি বস্তু ঘুরলে সেই বস্তুর একটি অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম টুয়াইস পাই এম ভি আর সমান এন এইচ। এটি বোর এটা প্রথমে বললেন, এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সকে কিন্তু অ্যাভয়েড করতে পারিনি, বরং লেফট সাইডে ক্লাসিক্যাল মেকানিক্স এবং রাইট সাইডে কোয়ান্টাম মেকানিক্স, এবং সেই কোয়ান্টাম মেকানিক্সকে ব্যবহার করে আমরা এখানে কোয়ান্টাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটি পেলাম, এল সমান এন এইচ ক্রস অর্থ এইচ ভাগ টুয়াইস পাই, যেটিকে রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলা হয়। অর্থাৎ ইলেকট্রনগুলোর শক্তি স্তর সুস্থিত এবং কোয়ান্টায়িত, এমনকি কৌণিক ভরবেগও কোয়ান্টায়িত। সুতরাং কক্ষপথে ঘোরার কারণে ইলেকট্রনের যে ক্লাসিক্যাল ত্বরণ থাকলেও এরা শক্তি বিকিরণ করবে না। নিলস বোর কিন্তু এই কারণ জানতেন না, তিনি এটাকে প্রকৃতির নিয়ম বলে ধারণা করতেন। পরবর্তীতে প্রকৃতিও বোরকে সমর্থন করেছিল, কারণ কোয়ান্টাইজেশন প্রকৃতির একটি অলঙ্ঘনীয় বিধি। এরপরে আমরা